গল্পের শুরুতে আমরা দেখি এক ঘন জঙ্গলে একজন মানুষ পাগলের মতো দৌড়াচ্ছে। তার আশা ছিল হয়তো সে এই জঙ্গল থেকে বেরিয়ে যাওয়ার কোনো পথ খুঁজে পাবে, কিন্তু জঙ্গলটা এতটাই ঘন ছিল যে সেখান থেকে বের হওয়ার মতো কোনো রাস্তা চোখে পড়ছিল না। লোকটি সূর্যের দিক দেখে সামনে এগিয়ে যেতে থাকে, কিন্তু সূর্য ধীরে ধীরে অস্ত যেতে শুরু করে। তবুও সে দৌড়ানো থামায় না। দৌড়াতে দৌড়াতে একসময় এমন একটা জায়গায় আসে যেখানে একটি বোর্ডে লেখা ছিল পয়েন্ট অফ নো রিটার্ন, অর্থাৎ এখান থেকে কেউ ফিরে যেতে পারবে না। সেই সঙ্গে বোর্ডটিতে 108 নম্বরও লেখা ছিল। এটা দেখে সে আরও বেশি চিন্তিত হয়ে পড়ে। ধীরে ধীরে অন্ধকার বাড়তে থাকে আর পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত ভয়। কয়েক মাইল হাঁটার পরও লোকটা জঙ্গলে কোনো বন্য প্রাণী দেখতে পায়নি। বুঝতে পারছিল না কি এমন আছে এখানে যার ভয়ে বন্য পশুরাও যেন এই জঙ্গল এড়িয়ে চলছে। ভয়ে সে আরও জোরে দৌড়াতে শুরু করে, কিন্তু কয়েক ঘন্টা দৌড়ানোর পর হঠাৎ এক জায়গায় এসে থেমে যায়। তার মুখে তখন স্পষ্ট হতাশার ছাপ, কারণ সামনে আবারও সেই 108 নম্বর সাইনবোর্ড, যেখানে লেখা ছিল পয়েন্ট অফ নো রিটার্ন। তখন সে বুঝে যায় যতই দৌড়াক না কেন এই জঙ্গল থেকে সে আর বের হতে পারবে না। তাই সে লুকোনোর মতো কোনো নিরাপদ জায়গা খুঁজতে থাকে, কিন্তু কোথাও কিছু খুঁজে পায় না। শেষমেশ গাছের ওপর উঠতে যায়, কিন্তু ঠিক তখনই গাছের ডালটা ভেঙে যায় আর সে অনেক উঁচু থেকে মাটিতে পড়ে যায়। গাছ থেকে পড়ে সে খুব আহত হয়। জ্ঞান হারানোর আগে হঠাৎ মাটি কেঁপে ওঠে আর ভয়ঙ্কর গোঙানের শব্দ শোনা যায়। সেই শব্দ শুনে লোকটার দম বন্ধ হওয়ার উপক্রম। হঠাৎ কেউ যেন তাকে টেনে নিয়ে যায়। কে টেনে নিয়ে গেল সেটা দেখানো হলো না, তবে লোকটার যন্ত্রণাকাতর চিৎকার শোনা গিয়েছিল। এই ঘটনার 6 দিন পর আমরা শহরে মিনা নামের এক মেয়েকে দেখতে পাই, যে একটি পাখির দোকানে কাজ করে। তখন তার বস আসে এবং মিনাকে শহর থেকে দূরে একটি চিড়িয়াখানায় একটি টিয়া পাখিকে পৌঁছে দেওয়ার আদেশ দেয়। মিনা বসের কথা মতো টিয়া পাখিটিকে পৌঁছে দিতে যায়। মিনা গাড়িতে বসে তার মোবাইলে চিড়িয়াখানাটির লোকেশন সেট করে এবং যাত্রা শুরু করে দেয়। শহরের বাইরে বেরিয়ে সে একটা বোর্ডে অনেক লোকের নিখোঁজ ছবি দেখতে পায়, অর্থাৎ সেখানে অনেক লোক নিখোঁজ হয়ে গিয়েছিল। কিন্তু মিনা সেগুলোতে বেশি মনোযোগ না দিয়ে এগিয়ে যেতে থাকে। এগিয়ে যাওয়ার সময় মিনা তাড়াতাড়ি টিয়া পাখিটিকে চিড়িয়াখানায় পৌঁছে দেওয়ার জন্য শর্টকাট নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে যায়। সে জঙ্গলের ঠিক মাঝখানে এসে পৌঁছায়। এটা সেই একই জায়গা যেখানে আমরা আগে একজন লোককে অদৃশ্য হতে দেখেছিলাম। সেখানে এসে মিনা খুব খারাপভাবে ফেঁসে যায়। মিনা তার ফোনের ম্যাপ দেখে, কিন্তু সেখানে ফোনের সিগন্যাল ছিল না, আর তার গাড়ির রেডিওটিও কাজ করছে না। তখন মিনা সেখান থেকে বের হবার চেষ্টা শুরু করে, কিন্তু এখন সে রাস্তা খুঁজে পাচ্ছিল না। কিছুক্ষণ পরে তার গাড়িটিও হঠাৎ নষ্ট হয়ে যায়। মিনা গাড়ি থেকে বের হয় এবং তার সামনে রাখা সে পয়েন্ট অফ নো রিটার্ন বোর্ডটি দেখতে পায়। মিনা কিছুই বুঝতে পারে না, তাই সে তার টিয়া পাখির খাঁচা হাতে নিয়ে চারদিকে সাহায্যের খোঁজে এগিয়ে যায়, কিন্তু আশপাশে সাহায্যের কোনো চিহ্নই ছিল না। তারপর সে যেখানে গাড়ি রেখেছিল সেখানে ফিরে আসে, কিন্তু অবাক কাণ্ড, তার গাড়ি সেখান থেকে উধাও হয়ে গেছে। এটা দেখে মিনা খুব ভয় পেয়ে যায়। তার মনে হতে থাকে হয়তো সে ভুল জায়গায় চলে এসেছে আর তার গাড়ি অন্য কোথাও রয়েছে, কারণ এই জঙ্গলের সব জায়গা একই রকম দেখাচ্ছিল। আগের মতো হঠাৎ সব পাখি গাছ থেকে উড়ে যায়। মিনার ভয় আরও বেড়ে যায়, কারণ মাটি জোরে জোরে কাঁপতে শুরু করে। মিনার মনে হয় আশপাশে কেউ যেন আছে। তখনই সে দূরে একটা ছায়া দেখতে পায়। মিনা দৌড়ে সেই ছায়ার পিছু নেয়, কিন্তু সেখানে কাউকে পায় না। হঠাৎ সে একজন বৃদ্ধ মহিলাকে দৌড়াতে দেখে। মিনা তার পিছু নিয়ে সাহায্যের জন্য ডাকে, কিন্তু মহিলা থামে না, বরং আরও দ্রুত দৌড়াতে থাকে। মিনা আবারও তার পিছনে ছোটে, কিন্তু বৃদ্ধ মহিলা হঠাৎই অদৃশ্য হয়ে যায়। মিনা তাকে খুঁজতে খুঁজতে আরেকটু এগিয়ে গেলে জঙ্গলের মাঝে একটা বড় ঘর দেখতে পায়। বৃদ্ধ মহিলা ঘরটির দরজা খুলে মিনাকে বলে, যদি বাঁচতে চাও তাড়াতাড়ি ভিতরে চলে আসো। কথা শোনা মাত্রই মিনা কিছু না ভেবেই দৌড়ে সেই ঘরের দিকে ছুটে যায়। মিনা ঘরে প্রবেশ করতেই বৃদ্ধ মহিলা দরজা বন্ধ করে দেয়। মিনা লক্ষ্য করে ঘরটি বেশ অদ্ভুত। দেয়ালে একটি বিশাল আয়না ঝোলানো রয়েছে। বৃদ্ধ মহিলার সঙ্গে আরও দুজন লোক ছিল। মিনা ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করে, এটা কোন জায়গা? বৃদ্ধ মহিলা উত্তর দেয়, এই জায়গাটিকে আমরা দ্য কোপ বলি। আমি মেডেলিন, এই মেয়েটির নাম কিয়ারা, আর এই ছেলেটি ড্যানিয়েল। তিনি মিনাকে তাড়া দিয়ে বলেন, এখন কথা বলার সময় নয়, তাড়াতাড়ি আয়নার সামনে এসে দাঁড়াও, কেউ আমাদের দেখতে আসছে। মিনা জিজ্ঞেস করে কে দেখতে আসছে, কিন্তু ম্যাডেলিন কোনো উত্তর দেন না। হঠাৎ বাইরে থেকে অদ্ভুত শব্দ ভেসে আসে। মিনা ভয় পেয়ে জানতে চায় এই শব্দগুলো কিসের। কিয়ারা তাকে বলে, এদের আমরা ওয়াচার বলি। এরা কাচের ওপার থেকে আমাদের দেখে, কিন্তু আমরা তাদের দেখতে পাই না। প্রতি রাতে সূর্য ডোবার পর তারা আমাদের দেখতে আসে।
সকালে সূর্য না ওঠা পর্যন্ত তারা দেখতে থাকে, আর তখনই কাঁচের ওপার থেকে এই শব্দ আসে। মিনা জিজ্ঞেস করে, এটা কেমন শব্দ? বৃদ্ধ মহিলাটি উত্তরে বলে, ওয়াচাররা তোমার আগমনে খুশি হয়েছে। মিনা বিভ্রান্ত হয়ে পড়ে। সে তাড়াতাড়ি এই জায়গা ছেড়ে চলে যেতে চায়। ম্যাডেলিন যাদের ওয়াচার বলছিল, মিনা তাদের কখনো দেখেনি। মিনা তো দূরের কথা, এমনকি অন্য কেউই তাদের দেখেনি। রাত পেরিয়ে সকাল হলে সবাই সেই জায়গা থেকে বেরিয়ে আসে। ম্যাডেলিন জানান, ওয়াচাররা শুধু রাতে বেরোয়, দিনের বেলা আমরা জঙ্গলে ঘুরতে পারি। মিনা সারা রাত ভেবেছে কখন সকাল হবে আর কখন সে এই জঙ্গল থেকে বেরিয়ে যাবে। তাই সে তৎক্ষণাৎ জঙ্গল থেকে বের হওয়ার পথ খুঁজতে শুরু করে। ম্যাডেলিন অন্যদের তাকে আটকাতে নিষেধ করে, কারণ তিনি জানে মিনা এই জঙ্গল থেকে বেরোতে পারবে না, তাকে ফিরে আসতেই হবে। মিনা যাওয়ার সময় ম্যাডেলিন বলে, তোমার এই সিদ্ধান্ত ঠিক হয়নি, এই জঙ্গল থেকে বেরোয়ার কোনো পথ নেই। রাত হওয়ার আগে আমাদের এই ঘরে ফিরতে হবে, দেরি হলে তুমি তোমার জীবন হারাতে পারো। মিনা কারো কথা না শুনে তার টিয়াপাছির খাঁচা নিয়ে দ্রুত এগিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর সে আবার সেই পয়েন্ট অফ নো রিটার্ন সাইনবোর্ড দেখতে পায়। এটা দেখে সে ভয় পেলেও হাল ছাড়ে না এবং সূর্যের দিকে তাকিয়ে সেই দিকে এগোতে থাকে, কিন্তু জঙ্গল থেকে বেরোতে পারে না। কিছু দূর যাওয়ার পর রাস্তা শেষ হয়ে যায়। মিনা দেখে সে একটি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে, যেখানে সামনে শুধু জঙ্গল ছাড়া আর কিছুই নেই। হতাশ হয়ে সে নিচে বসে পড়ে। হঠাৎ কেউ তার কাঁধে হাত রাখে। মিনা ভয়ে পিছনে তাকায় এবং দেখে সেটি ম্যাডেলিন। ম্যাডেলিন তাকে সান্ত্বনা দিয়ে বলে, শুধু তুমি নও, আরও অনেকেই এখান থেকে বের হওয়ার চেষ্টা করেছে আর ব্যর্থ হয়েছে। আমরাও তোমার মতো হেরে গিয়ে এখানে আটকে পড়েছি। এখান থেকে বেরোয়ার কোনো উপায় নেই, চলো আমি তোমাকে কিছু দেখাই। ম্যাডেলিন মিনাকে জঙ্গলের দিকে নিয়ে যায়। ম্যাডেলিন মিনাকে বলে, এই জঙ্গলটা নিজেই একটা শিকারী, আমরা সবাই এর শিকার, বাঁচতে চাইলে আমাদের সাথে থাকো। সে মিনাকে কয়েকটা সাইনবোর্ড দেখায়, যেগুলোতে লেখা আছে পয়েন্ট অফ নো রিটার্ন। এগুলো জঙ্গলের চারপাশে বৃত্তাকারে সাজানো, আর তাদের ঘরটা ঠিক মাঝখানে। ম্যাডেলিন বোঝায়, এই সাইনগুলো আমাদের ঘর থেকে ৮ দিনের পথ দূরে, এর বাইরে গেলে ফিরে আসা মুশকিল হয়ে যাবে, তাই এগুলো দেখলে কখনো উপেক্ষা করো না। মিনা জানতে চায় এগুলো কে তৈরি করেছে। ম্যাডেলিন জানায়, একজন প্রফেসর এগুলো বানিয়েছেন, কিন্তু তাকে এখনও পর্যন্ত কেউ দেখেনি। রাত হয়ে গেলে ওরা আবার ঘরের ভিতরে চলে আসে। প্রতি রাতে ওয়াচাররা তাদের দেখতে আসে। আজ কিয়ারা নামের মেয়েটি তাদের সামনে নাচ করে এবং বলে এগুলো তাদের ভালো লাগে এমন নয়, যে এই 4 জনের প্রতি রাতে ওয়াচারদের সামনে দাঁড়িয়েই থাকতে হতো। ওরা আসলে যা খুশি তাই করতে পারত, শুধু ওরা তাদের দিকে পেছনে ঘুরতে পারত না। পেছন ফিরলে ওয়াচাররা ভীষণ রেগে যেত। রাতে তো শুধু ওদের ওয়াচারদের সমস্যা ছিল, কিন্তু দিনের বেলাতেও তাদের অনেক সমস্যার মুখোমুখি হতে হতো। তারা প্রতিদিন জঙ্গল থেকে খাবার জোগাড় করে আনত, যাতে তাদের দিন চলে যেত। পরদিন মিনা আর কিয়ারা শিকারে যায়। মিনা জিজ্ঞেস করে, এই ওয়াচাররা আসলে কি চায়? কিয়ারা বলে, আমি ঠিক জানি না, তবে ম্যাডেলিন বলে ওরা আমাদের পর্যবেক্ষণ করে, কিন্তু আমরা যদি ওদের দেখি তাহলে পাগল হয়ে যাব, কারণ ওদের চেহারা ভীষণ বিভৎস। কিয়ারা একটা গর্ত দেখিয়ে বলে, এই জঙ্গলে এমন অনেক গর্ত আছে, দিনের বেলা সব ওয়াচাররা এই গর্তগুলোতে থাকে এবং রাতে ওরা বেরিয়ে আসে। দিনের বেলা ওরা বেরোতে পারে না, কারণ সূর্যের আলো ওদের চামড়া পুড়িয়ে দেয়। কিয়ারা মিনাকে জানায় সে 5 মাস আগে তার স্বামীর সাথে এই জঙ্গলে এসেছিল এবং তখন থেকে তারা দুজনেই এখানে আটকে আছে। আর আজ থেকে 6 দিন আগে আমার স্বামী জঙ্গলের রাস্তা খুঁজতে বেরিয়েছে। আমার আশা সে নিশ্চয়ই ফিরে আসবে এবং আমাদের সবাইকে নিরাপদে এখান থেকে নিয়ে যাবে। এখানে আমরা জানতে পারি যে কিয়ারার স্বামী আসলে সেই লোক যাকে আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম, যাকে কেউ টেনে নিয়ে গিয়েছিল এবং এখন সে মারা গিয়েছে। এভাবে কথা বলতে বলতে তারা দুজনে ঘরের কাছে ফিরে আসে। এখানে ম্যাডেলিন মিনাকে বেঁচে থাকার জন্য 3টি নিয়ম শেখায়। প্রথমত, রাতে সে আয়নার দিকে পিছন ফিরবে না, আর দিনে গর্তের কাছে যাবে না, সবসময় আলোর মধ্যে থাকবে। এই নিয়ম মানলে তুমি নিরাপদ। কিন্তু মিনা ম্যাডেলিনের কথায় ভরসা করতে পারে না। সেই রাতে সে ওয়াচারদের বিষয়ে জানতে কাছে কান লাগায়। কিছু শুনতে না পেয়ে সে ম্যাডেলিনের কথা মিথ্যে মনে করে নিয়ম ভেঙে কাঁচের দিকে পিছন ফিরে ঘুমিয়ে পড়ে। তখন ওয়াচাররা রেগে গিয়ে কাঁচে আঘাত করতে শুরু করে। আওয়াজে ম্যাডেলিনও উঠে যায় এবং মিনাকে তাড়াতাড়ি কাঁচের দিকে মুখ করে দাঁড়াতে বলে। তারপর ওয়াচারদের রাগ কমে। অর্থাৎ মানুষ যখন ওয়াচারদের দিকে পেছন ফিরে দাঁড়ায় তখন সেটাকে নিজেদের অপমান মনে করে। এই রাতটাও কেটে যায় এবং পরের দিন মিনা ড্যানিয়েলের সাথে শিকারে বেরোয়। মিনা জিজ্ঞেস করে, তুমি কি কখনো ওয়াচার দেখেছ? ড্যানিয়েল বলে, না, যে ওদের দেখে সে বাঁচে না।
মিনা বলে, আমার মনে হয় এগুলো ম্যাডেলিনের বানানো গল্প, যার মধ্যে ও আমাদের ফাঁসিয়ে দিচ্ছে। আমাদের অবশ্যই গর্তগুলো একবার দেখা উচিত, হয়তো আমরা এখান থেকে বেরোনোর কোনো রাস্তা খুঁজে পেতে পারি। এখানে থাকতে থাকতে খুব বিরক্ত হয়ে গিয়েছিল, আর সেও যেভাবে হোক রাস্তা খুঁজে এই জঙ্গল থেকে পালাতে চাইছিল। তাই সে মিনার কথা মেনে নেয় এবং তারা দুজন গর্তের কাছে পৌঁছায়। এবার মিনা নিজেকে দড়ি দিয়ে বেঁধে গর্তের ভেতরে নামে। দড়ির অন্য প্রান্তটা ড্যানিয়েল ধরে রেখেছিল, যাতে মিনার কিছু হলে সে তাড়াতাড়ি তাকে টেনে তুলতে পারে। মিনা গর্তের নিচে পৌঁছায়, যেখানে সে অনেক মানুষের জিনিসপত্র খুঁজে পায়। মিনা সেই সমস্ত জিনিসপত্র জড়ো করে। এই সমস্ত জিনিসপত্র সেই লোকেদের ছিল যারা জঙ্গলে ওয়াচারদের শিকার হয়েছিল। ড্যানিয়েল দড়ির সাহায্যে ক্যামেরা, সাইকেল এবং প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র উপরে তুলে আনে। মিনা এখন নিচে অপেক্ষা করতে থাকে, কখন ড্যানিয়েল দড়িটা নিচে ফেলবে আর সে উপরে উঠে যাবে। মিনা গর্ত থেকে বেরোনোর আগে সে গর্তের ভেতরে কারো আসার আওয়াজ শুনতে পায়। মিনা তাড়াতাড়ি ড্যানিয়েলকে দড়িটা নিচে ফেলতে বলতে থাকে, কিন্তু তখনই মিনাকে ধরার জন্য একটা ওয়াচার হাত বানাতে থাকে। কিন্তু মিনা রোদে দাঁড়িয়েছিল, তাই যখন সেই ওয়াচারের হাতের উপর সূর্যের আলো পড়ে তখন তার হাত জ্বলতে শুরু করে। ঠিক তখনই ড্যানিয়েল মিনার জন্য দড়িটা ফেলে দেয় এবং মিনা তৎক্ষণাৎ দ্রুত বাহিরে বেরিয়ে আসে। মিনা পুরোপুরি ভয় পেয়ে গিয়েছিল। তারা সেই সমস্ত জিনিসপত্র নিয়ে তাদের নিরাপদ বাড়িতে ফিরে আসে, যেখানে ম্যাডেলিন তাকে জিজ্ঞেস করে, এই জিনিসপত্রগুলো তুমি কোথায় পেলে? তারা মিথ্যে বলে এই জিনিসগুলো আমরা জঙ্গল থেকে পেয়েছি। ম্যাডেলিন এই জঙ্গলে থাকতে থাকতে অনেক দিন কেটে গিয়েছিল। সে জানতো যে এই জিনিসপত্রগুলো জঙ্গল থেকে নয়, বরং একটা গর্ত থেকে পাওয়া গিয়েছে। ম্যাডেলিন বলে, গর্তের ভেতরে কি দেখেছো? কিন্তু মিনা তাকে কিছু বলে না। ওরা খুব খুশি ছিল যে আজ রাতে ওরা ওয়াচারদের দেখতে পাবে, কারণ মিনা গর্তের ভেতরে একটা ক্যামেরা পেয়েছিল। ড্যানিয়েল কোনোভাবে এই ক্যামেরাটাকে টিভির সাথে জুড়ে দেয়, যাতে ওরা টিভিতে ওয়াচারদের দেখতে পায়। ম্যাডেলিন বারবার ওদের বোঝায়, তোমরা এটা ভুল করছো, কিন্তু ওরা কেউই তার একটাও কথা শোনে না। আজ রাতে ওরা ওয়াচারদের জন্য অপেক্ষা করছিল, যাতে ওরা তাদের দেখতে পায়। কিন্তু অনেক রাত হয়ে যাওয়া সত্ত্বেও আজ কোনো ওয়াচার তাদের দেখতে আসেনি। আর কিছুক্ষণ পর ওদের সাথে অদ্ভুত কিছু ঘটতে চলেছে। ওরা যখন কথা বলছিল তখনই ওদের দরজায় টোকা পড়ে। দরজায় কেউ ধাক্কা দেয়। ওরা তাড়াতাড়ি টিভির দিকে তাকিয়ে দেখে সেখানে মানুষের পায়ের মতো কিছু দেখা যাচ্ছে। বাইরে যে ছিল সে কিয়ারার স্বামীর গলায় কথা বলছিল এবং তাড়াতাড়ি দরজা খুলতে বলছিল। কিয়ারার মনে হয় নিশ্চয়ই তার স্বামী এখান থেকে বেরোনোর রাস্তা খুঁজে পেয়েছে। সে তাড়াতাড়ি উঠে দরজা খুলতে চায়, কিন্তু ম্যাডেলিন মাঝখানে এসে দরজা খুলতে দেয় না। সে বলে, আমি জানি বাইরে তোমার স্বামী নেই, কারণ ম্যাডেলিন জানিত রাতের এই অন্ধকারে কোনো মানুষ এই ঘর পর্যন্ত পৌঁছতে পারবে না। কিন্তু কিয়ারার ম্যাডেলিনের কথা বিশ্বাস হয় না এবং সে দরজা খোলার চেষ্টা করে। এরপর ম্যাডেলিন কিয়ারাকে বলে, সে তোমাকে ফাঁসাচ্ছে, তুমি তার পরীক্ষা নাও, তাকে এমন কিছু জিজ্ঞাসা করো যা শুধু তুমি আর তোমার স্বামী জানো। কিয়ারা বাইরে দাঁড়িয়ে থাকা লোকটিকে একটা বই সম্পর্কে প্রশ্ন করে, যেটা তার জানা ছিল। কিন্তু যখন বাইরে দাঁড়িয়ে থাকা লোকটি কোনো উত্তর দেয় না, তখন ওরা বুঝতে পারে যে এটা ওয়াচার। ওরা যখন দরজা খোলে না, তখন ওয়াচাররা বাইরে লাগানো ক্যামেরাটা ভেঙে দেয়। আর এখান থেকে আমরা জানতে পারি যে ওয়াচাররা মানুষের রূপেও নিজেদের বদলাতে পারে। ওয়াচাররা ওদের এই কাজে খুব রেগে যায়। ওরা খুব জোরে কাঁচটাতে আঘাত করতে থাকে, যাতে কাঁচের মধ্যে একটা বড় ফাটল ধরে যায়। কিন্তু এখানে ম্যাডেলিন বুদ্ধি করে সবাইকে লাইনে দাঁড় করিয়ে দেয়, যাতে ওয়াচারদের রাগ কিছুটা কমে যায় এবং তারা চলে যায়। এবার মিনা ম্যাডেলিনকে জানায় যে তারা গর্ত থেকে এই জিনিসপত্র চুরি করেছে। এটা শুনে ম্যাডেলিন খুব রেগে যায়, তোমরা দ্বিতীয় নিয়মটাও ভেঙেছ। পরের দিন সকালে ম্যাডেলিন সেই গর্ত থেকে আনা সমস্ত জিনিসপত্র তুলে নিয়ে গিয়ে আবারও সেই গর্তে ফেলে দেয়, যাতে সেই ওয়াচারদের রাগ কিছুটা কমে। কিন্তু এখন ওরা জঙ্গলে খুব অদ্ভুত জিনিসপত্র দেখতে শুরু করে, আর এর সবচেয়ে বেশি প্রভাব পড়ে ড্যানিয়েলের ওপর। ড্যানিয়েল হঠাৎ করেই কথায় কথায় খুব রেগে যেতে শুরু করে। অন্যদিকে কিয়ারা, যার আগে আশা ছিল তার স্বামী বেঁচে আছে এবং সে এখানে এসে তাকে বাঁচাবে, কিন্তু এখন সে জেনে গেছে যে তার স্বামী আর ফিরে আসবে না, যার কারণে সে ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিল এবং সিদ্ধান্ত নেয় সে ওয়াচারদের এই গর্তগুলোতে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করে দেবে, কারণ এখন তার বেঁচে থাকার আর কোনো কারণ ছিল না। সে যখন এটা করতে যাচ্ছিল, মিনা এসে তাকে বাঁচায়। এদিকে আমরা দেখতে পাই ড্যানিয়েল ম্যাডেলিনের দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছে এবং রেগে গিয়ে ম্যাডেলিনকে গাছের সাথে বেঁধে ফেলে। ড্যানিয়েল বলে, এখন থেকে আমি এই বুড়ির কোনো নিয়ম মানব না, এখন থেকে এখানে শুধু আমার কথা চলবে। এখন রাত হতে যাচ্ছিল, তাই ড্যানিয়েল ঘরের দিকে দৌড়ায় এবং কিয়ারাও তার পিছনে দৌড়ায়, কিন্তু মিনা ম্যাডেলিনের কাছে এসে তার দড়ি খুলতে শুরু করে। অন্যদিকে ড্যানিয়েল কিয়ারাকে নিয়ে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। মিনা আর ম্যাডেলিনকে বাইরে ওয়াচারদের জন্য ছেড়ে দেয়। ড্যানিয়েলকে রিকোয়েস্ট করে, প্লিজ দরজাটা খুলে দাও, কিন্তু ড্যানিয়েল দরজা
দরজা খোলে না। এখন বাইরে চারিদিকে অন্ধকার হয়ে গেছে আর ওয়াচারদের আসার সময় হয়ে গেছে, তাই এখন বাধ্য হয়ে নিজেদের জীবন বাঁচানোর জন্য তাদের একটা ঘন গাছের নিচে লুকিয়ে থাকতে হয়। কিছুক্ষণ পর তারা ওয়াচারদের গোঙানির আওয়াজ শুনতে পায়। এই সময় মিনা আর ম্যাডেলিনের সাথে আমাদেরও ওয়াচারদের এক ঝলক দেখানো হয়। ওরা লম্বা, রোগা আর ভয়ঙ্কর ছিল। সব ওয়াচাররা নিজেদের গর্ত থেকে বেরিয়ে মানুষ দেখার জন্য সেই সেফ রুম পর্যন্ত পৌঁছায়, এবং যখন ওরা দেখে মিনা আর ম্যাডেলিন সেখানে নেই, তখন ওরা তাদের খাওয়ার জন্য জঙ্গলে খুঁজতে শুরু করে। আর যখন ওয়াচাররা দূরে চলে যায়, তখন সুযোগ বুঝে ওরা দুজন আবার সেফ রুম পর্যন্ত চলে আসে এবং ড্যানিয়েলকে কাঁদতে কাঁদতে দরজা খুলতে বলে। এইবার ড্যানিয়েলের মনে দয়া জেগে ওঠে এবং সে ওদের জন্য দরজা খুলে দেয়। ভেতরে যাওয়ার পর প্রথমে ম্যাডেলিন ড্যানিয়েলের উপরে রাগ করে এবং তারপর ওদের সবাইকে কাঁচের সামনে দাঁড় করিয়ে ওয়াচারদের সম্পর্কে কিছু কথা বলে। ম্যাডেলিন বলে, আমরা এতক্ষণ অনেক নিয়ম ভেঙেছি, তাই আমার মনে হয় না এইবার ওয়াচাররা আমাদের ক্ষমা করবে। আমি তোমাদের ওয়াচারদের সম্পর্কে কিছু সত্য কথা বলতে চাই। আসলে আমি যখন প্রথম এখানে এসেছিলাম, তখন আমি এমন কিছু দেখেছিলাম যাতে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি নিজের মতো কাউকে দেখেছিলাম। আসলে সে ছিল একটা ওয়াচার। সে আমার রূপ নেবার চেষ্টা করছিল, যদিও তার চোখ আর চুল পুরোপুরি ঠিক ছিল না। মিনা জিজ্ঞেস করে, এই ওয়াচাররা আসলে কি? ম্যাডেলিন উত্তর দেয়, এই জীবগুলো আসলে পরী। একসময় এরা মানুষের সাথে মিশে থাকত। পরীরা ছিল ডানাওয়ালা জাদু শক্তি সম্পন্ন প্রাণী, কিন্তু সময় গড়ানোর সাথে সাথে মানুষেরা পরীদের শক্তিকে ভয় পেতে শুরু করে। তাই মানুষেরা পরীদের শেষ করে দেওয়ার পরিকল্পনা করে। মানুষের সংখ্যা বেশি থাকায় পরীরা মানুষের সাথে পেরে ওঠেনি। মানুষ ওই পরীদের জঙ্গলে একটা বড় গর্তের ভেতরে আটকে রাখে এবং অভিশাপ দিয়ে চিরকালের জন্য ওই গর্তে বন্দী করে দেয়। এরপর পরীরা কয়েকশো বছর ধরে ওই গর্তে বন্দী ছিল, কিন্তু তারপর সময়ের সাথে সাথে তারা মাটি খুঁড়ে বেরোনোর রাস্তা বানিয়ে নেয়। আজ সেই পরীরা ওয়াচার হয়ে গর্ত থেকে বেরিয়ে আমাদের সামনে আসে। যদিও কয়েকশো বছর ধরে মাটির নিচে থাকার কারণে ওরা ওদের ডানা আর জাদুশক্তি হারিয়ে ফেলেছে, আর এখনও ওদের রূপ বদলানোর ক্ষমতা আছে। এই কথা শুনে ড্যানিয়েল ম্যাডেলিনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, এই ওয়াচাররা আমাদের কাছ থেকে আসলে কি চায়? প্রতি রাতে তারা আমাদের দেখে কেন? ম্যাডেলিন বলে, এই ওয়াচাররা আবার জঙ্গল থেকে বেরিয়ে মানুষদের মধ্যে থাকতে চায়, কিন্তু ওদের আসল রূপে ওরা মানুষদের মধ্যে থাকতে পারবে না। তাই ওরা আমাদের এখানে রেখেছে যাতে আমাদের দেখে আমাদের মতো রূপ নিতে পারে এবং আমাদের থেকে আজকের দিনের আদব কায়দা শিখে মানুষের মধ্যে থাকতে পারে। ম্যাডেলিন এই কথা বলার সময় হঠাৎ ওয়াচাররা ফিরে আসে। তারা জানতে পারে ম্যাডেলিন আর মিনা ঘরে ফিরেছে। এতে তারা ক্ষুব্ধ হয়ে দরজায় ধাক্কা দিয়ে ভাঙার চেষ্টা করে। চারজন মিলে তাড়াতাড়ি একটু ভারী টেবিল টেনে দরজার সামনে রাখে যাতে ওয়াচাররা দরজা ভাঙতে না পারে। কিন্তু ওয়াচারদের শক্তি অনেক বেশি ছিল এবং ওরা চারজন বুঝতে পারে যে খুব তাড়াতাড়ি ওয়াচাররা ভেতরে ঢুকে যাবে, আর ওরা চোখের সামনে মৃত্যু দেখতে পাচ্ছিল। তখনই ওরা দেখে টেবিল টেনে দরজার কাছে নিয়ে যাওয়ার কারণে কার্পেটটা উল্টে গেছে। যখন ওরা কার্পেটটা সরায়, তখন নিচে ওরা একটা বড় লোহার গেট দেখতে পায়। ওরা তাড়াতাড়ি গেট খুলে দেখে নিচে একটা বিশাল বাংকার। তাড়াতাড়ি ওই বাংকারের ভেতরে ঢুকে যায় এবং উপর থেকে লোহার গেটটি বন্ধ করে দেয়। ওরা এটা নিয়ে চিন্তিত ছিল যে এই বাংকারটা এখানে ছিল, আর ওরা জানতোই না এই বাংকারের নিচে অনেক সুবিধা ছিল, 1000 দিনের খাবার, একটা কম্পিউটার আর অনেক প্রয়োজনীয় জিনিস। মিনা জানতে চায় এই জায়গাটা কে তৈরি করেছে, তাই সে কম্পিউটারটা চালু করে। তাতে প্রচুর ডাটা জমা ছিল, যেটা খুলে তারা জানতে পারে এই পুরো জায়গাটি প্রফেসর মার্টিন তৈরি করেছিলেন। তিনি এই প্রাণীগুলো সম্পর্কে জানতেন এবং তাদের নিয়ে গবেষণা করতে চেয়েছিলেন, তাই তিনি এই বাংকার বানিয়েছিলেন। তিনি টাকা দিয়ে লোকজনকে এখানে কাজের জন্য নিয়ে আসতেন, রাতে তাদের ওপরের ঘরে রেখে নিজে এখানে লুকিয়ে থাকতেন। ওয়াচাররা সেই শ্রমিকদের শিকার করত। আরেকটি ভিডিওতে প্রফেসর মার্টিন বলেন, তাদের গবেষণার সময় তারা একটা আলাদা পরী খুঁজে পান যে আলোতেও গর্ত থেকে বেরোতে পারত। তিনি বলেন, একটা ওয়াচার একটি শিশুর নিখুঁত রূপ নিয়েছিল, যাকে কেউ চিনতে পারেনি। ও খুব ভালো ছিল। প্রফেসর মার্টিন তাকে মারেনি, প্রফেসর মার্টিন তাকে এখানে নিয়ে আসেন। তখনই প্রফেসর ক্যামেরাটা অন্যদিকে ঘোরান। তখন তারা দেখে প্রফেসর ওই ছোট্ট বাচ্চার রূপে আসা প্রাণীটিকে খাঁচায় বন্দি করে রেখেছেন। জানা নেই প্রফেসর তার সাথে কি পরীক্ষা করতে যাচ্ছিলেন। ওই কম্পিউটারে অনেক ভিডিও ছিল, আর প্রতিটা ভিডিওতেই কিছু না কিছু বলা ছিল। মিনা শুধু জানতে চায় শেষ পর্যন্ত কি হয়েছিল, তাই সে শেষ ভিডিওটি চালায়। তাতে দেখা যায় প্রফেসর নিজেকে আর সেই প্রাণীটিকে মারতে চলেছেন। মরার আগে তিনি এই জঙ্গলে আটকে পড়া লোকেদের এখান থেকে বেরোনোর রাস্তা বলে দেন এবং বলেন, বিকেলে পাখিরা যেদিকে ওড়ে সেই দিকে দৌড়ালে লোকেরা এই জঙ্গল থেকে বেরোতে পারবে। তিনি এই রেকর্ডিং মেসেজে বলেছিলেন, যদি কেউ এই জঙ্গল থেকে বেরোতে পারো তাহলে ইউনিভার্সিটিতে গিয়ে আমার সমস্ত রিসার্চ নষ্ট করে দিও। আমি এখানে এসে বড় ভুল করেছি। এরপর তিনি উপরে যান আর দুটি গুলির শব্দ শোনা যায়।
তারা বুঝতে পারে প্রফেসর প্রথমে প্রাণীটিকে মেরে নিজেকে গুলি করেন। আজ রাতে ওরা চারজন খুব খুশি ছিল, কারণ ওরা এই জঙ্গল থেকে বাঁচার রাস্তা খুঁজে পেয়েছে। পরদিন সকালে বাংকার থেকে বেরিয়ে তারা দেখে ওয়াচাররা তাদের নিরাপদ ঘরটি পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। আজই তাদের জঙ্গল থেকে বেরোতে হবে, না হলে ওরা মারা যাবে, কারণ রাতে লুকোনোর মতো ঘরও আর অবশিষ্ট নেই। ওরা এবার জঙ্গল থেকে বেরোনোর রাস্তায় এগোতে থাকে। প্রফেসর যে পাখিগুলোর কথা বলেছিলেন সেগুলো তো বিকেলে ওড়ার কথা, কিন্তু ওদের বিকেল হওয়ার আগেই জঙ্গল থেকে বেরোতে হবে। তাই মিনা তার পোষা পাখিটিকে উড়িয়ে দেয়। ও যেদিকে ওড়ে ওরা সেদিকেই হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে পথেই ওর একটা কবর খুঁজে পায়। ম্যাডেলিন কবরটা দেখে বলে, একটা সময় ছিল যখন এরা মানুষের সাথে থাকত, কিন্তু মানুষেরা এদের সাথে খুব খারাপ ব্যবহার করত, ধোঁকা দিত, আর ওদের জঙ্গলে ফাঁসিয়ে দিয়ে নিজেরা চলে গিয়েছিল। কয়েক ঘন্টা হাঁটার পর তারা একটি নদীর তীরে পৌঁছায়, যেখানে তারা প্রফেসর মার্টিনের একটি নৌকা দেখতে পায়। এটি দেখে তারা খুব খুশি হয়, কিন্তু এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। ততক্ষণে অন্ধকার নেমে এসেছে আর ওয়াচারদের আগমনের সময় হয়ে গেছে। তারা নৌকায় উঠে চলে যাওয়ার আগে পেছন থেকে কারোর চিৎকার শুনতে পায়। পেছন ফিরে তারা দেখে কিয়ারার স্বামী সাহায্যের জন্য চিৎকার করছে। তার অবস্থা খুবই খারাপ। বাকিরা ইতিমধ্যে নৌকায় উঠে পড়েছে, তাই ড্যানিয়েল একা তাকে উদ্ধার করতে যায়। ড্যানিয়েল তাকে টেনে নৌকার দিকে আনার চেষ্টা করে, কিন্তু তখনই নৌকা থেকে তারা দেখে ড্যানিয়েল যাকে সাহায্য করছে সে মানুষ নয়, বরং একটি ওয়াচার, যে তাদের সামনেই ড্যানিয়েলের রূপ ধরেছে। তারা কিছুই করতে পারে না। ওয়াচারটি ড্যানিয়েলকে হত্যা করে। তারা জানত ওয়াচাররা এই নদী পার হতে পারে না। অবশেষে তারা নদী পার করে শহরে পৌঁছে যায়। কিন্তু গল্পের আসল রহস্য এখানেই শুরু। শহরে পৌঁছে তিনজন আলাদা পথে চলে যায়। কয়েকদিন পর মিনা প্রফেসর মার্টিনের নির্দেশ অনুযায়ী তার ইউনিভার্সিটিতে গিয়ে সব ডেটা ধ্বংস করতে আসে। ডেটা ডিলিট করার আগে সে একটি টেপ রেকর্ডার খুঁজে পায়। সেখান থেকে সে একটি নতুন রহস্য জানতে পারে। হাজার হাজার বছর আগে মানুষ আর পরী একসাথে বসবাস করত, এমনকি তাদের মধ্যে বিয়েও হতো। এই মিলনে জন্ম নেওয়া সন্তানরা মানুষ আর পরী দুই জাতির গুণ বহন করত। তাদের বলা হতো হাফলিং। এই হাফলিংদের একটা বিশেষ ক্ষমতা ছিল। তারা এতটাই দক্ষভাবে রূপ বদলাতে পারত যে মৃত মানুষের রূপও ধারণ করতে পারত। ধারণা ছিল যখন মানুষেরা পরীদের জঙ্গলের গর্তগুলোতে বন্দি করে দেয়, তখন হাফলিংরা মানুষদের মধ্যে রূপ বদলে লুকিয়ে লুকিয়ে থাকতে শুরু করে। ওরা আজও কোনো না কোনো রূপে মানুষের মধ্যে মিশে আছে। মিনা যখন প্রফেসরের অফিসে এসে তদন্ত শুরু করে, তখন তার হাতে এমন কিছু ছবি আসে যা দেখে সে অবাক হয়ে যায়। সে দেখে ছবিতে প্রফেসরের পাশে যে মহিলাটি দাঁড়িয়ে আছে সে আর কেউ নয়, বরং ম্যাডেলিন। জানা যায় ম্যাডেলিন ছিল প্রফেসরের স্ত্রী। এই সত্য জেনে মিনা অবাক হয়, কেন ম্যাডেলিন এটা লুকিয়েছে। এই বিভ্রান্তি দূর করতে সে কিয়ারার কাছে যায় এবং বলে, জঙ্গলে আমরা যে ম্যাডেলিনের সাথে ছিলাম সে প্রফেসর মার্টিনের স্ত্রী, কিন্তু সে আমাদের এই সত্য গোপন করেছে, কারণ সে মানুষ নয়, বরং একটি রূপ বদলানো পরী। যখন আমি গবেষণা করি তখন জানতে পারি অনেক বছর আগে প্রফেসর মার্টিনের স্ত্রী ম্যাডেলিন ক্যান্সারের কারণে মারা যান। এটা শুনে কিয়ারা বলে, তাহলে সেই ম্যাডেলিনকে যে এতদিন আমাদের সাথে ছিল? এ কথা শুনে মিনা বলে, আমি সব বুঝে গিয়েছি। প্রফেসর তার স্ত্রীর মৃত্যুতে গভীরভাবে ভেঙে পড়েছিলেন। তিনি যে কোনো মূল্যে তাকে ফিরে আনতে চেয়েছিলেন। যখন তিনি রূপ বদলানো পরীদের সম্পর্কে জানেন, তখন তিনি সেই পরীটিকে খাঁচায় বন্দি করেন যে একটি শিশুর নিখুঁত রূপ ধরেছিল। তিনি সেই পরীকে তার স্ত্রীর ছবি দেখিয়ে ম্যাডেলিনের রূপ ধরতে বাধ্য করেন। এই পরীটি অন্যদের থেকে আলাদা ছিল, সে দিনের বেলাতেও বাইরে বেরোতে পারত। মিনা আরও বলে, আমি ম্যাডেলিনকে এখানে ডেকেছি, তাকে যেভাবে হোক জঙ্গলে ফেরত পাঠাতে হবে। তখনই একটি গাড়ি এসে থামে। গাড়ি থেকে যে মানুষটা নামে তাকে দেখে মিনার গলা শুকিয়ে যায়। সে কিয়ারা ছিল। তার মানে এতক্ষণ মিনার সাথে যে ছিল সে ম্যাডেলিন ছিল। সে কিয়ারার রূপ ধরেছিল। কিয়ারা ঘরে ঢোকার সাথে সাথে ম্যাডেলিন কিয়ারার স্বামীর রূপ ধরে তাকে অজ্ঞান করে দেয়। মিনা ম্যাডেলিনকে জিজ্ঞাসা করে, শেষ পর্যন্ত তুমি কি চাও? ম্যাডেলিন রেগে গিয়ে বলে, আমি পরীদের মধ্যে সবচেয়ে আলাদা প্রাণী। আমার সব সাথীরা ছোটবেলা থেকেই আমাকে জ্বালাতন করত। ওরা আমাকে নিজেদের সাথে থাকতে দিত না, কারণ আমি সবার থেকে আলাদা ছিলাম। আমি সেই জঙ্গলে একা হয়ে গিয়েছিলাম এবং জঙ্গল থেকে বেরিয়ে এসে বাইরের লোকেদের সাথে মিশে থাকতে চেয়েছিলাম। একদিন প্রফেসর সেই জঙ্গলে আসেন। তিনি আমাকে খাঁচায় বন্দি করেন। তিনি আমাকে বলেন, যদি আমি তার স্ত্রীর রূপ ধরি তাহলে তিনি আমাকে জঙ্গল থেকে বাইরে নিয়ে যাবেন। আমি তার কথা মেনেছি, কিন্তু সেই প্রতারক প্রফেসর আমাকে মারতে চেষ্টা করে। আমি তাকে আগেই মেরে ফেলি। তোমরা মানুষেরা কখনোই বিশ্বাসযোগ্য নও। এখন তুমি আমার আসল পরিচয় জেনে গিয়েছো, তাই তোমাকেও মরতে হবে। তোমাকে মেরে আমি তোমার রূপে মানুষের মধ্যে থাকব। এই কথা বলেই ম্যাডেলিন মিনার রূপ ধরে এবং মিনার গলা টিপে ধরে মারতে শুরু করে। তখন মিনা ম্যাডেলিনকে বলে, প্রফেসর কি তোমাকে বলেনি কেন তুমি দিনের বেলাতেও বেরোতে পারো? আসলে তুমি হাফলিং, অর্ধেক মানুষ আর অর্ধেক পরী, তাই তুমি দুই জগতে থাকতে পারো। আমি জানি পৃথিবীতে একা থাকা কতটা কষ্টের, কিন্তু তুমি একমাত্র হাফলিং নও।
তোমার মতো আরও হাফলিং আছে যারা কোনো না কোনো রূপে এই মানুষের সত্যিটা জানার মিশে সাথে আছে। সাথেই ম্যাডেলিনের শরীর হঠাৎ তার আসল রূপে বদলে যেতে শুরু করে। দেখতে দেখতে তার ডানা বেরিয়ে আসে, তারপর সে মিনাকে ওখানেই ফেলে রেখে উড়ে চলে যায়। এরপর কয়েক সপ্তাহ পরের দৃশ্য দেখানো হয়, যেখানে মিনা তার বোনের সাথে থাকতে শুরু করে। সে তার বোনকে বলে, মনে হয় সেই পরীটা এখনও আমার পিছু করছে। তখন মিনার বোন তাকে বলে, তুমি ভয় পেও না, তেমন কিছু হয়নি। আর গল্পের শেষে আমরা একটা ছোট্ট মেয়েকে দেখতে পাই, যে সেই সময় মিনার বাড়ির নিচে দাঁড়িয়েছিল। সে আর কেউ নয়, ম্যাডেলিন ছিল, যে এখন ওদের দুনিয়ায় সেই রূপে বাস করছে। আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিতে ভুলবেন না। তো দেখা হবে অন্য কোনো গল্পে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। আজকের মতো বিদায়।